ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহেতুক্কুর করে নিয়ে আছে, এটা বন্ধ করে দিতে হবে। কারণ কি? এটা বিপজ্জনক, এটা অ্যাক্সিডেন্ট করে। তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায়? আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে যে এটাকে তুলনামূলক নিরাপদ যানে রূপান্তরিত করতে পারবে? কিছু হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে? রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ করতে প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন অটোরিকশা চালকরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হবো স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, এই মুহূর্তে প্রেস ক্লাবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? অটোরিকশা চালকরা কি কি দাবিতে বিক্ষোভ করছেন, তারা কি চান আসলে বিস্তারিত জানাবেন। এই অটোরিকশা চালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছেন। আপনি জানেন যে গত মঙ্গলবারে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পর 3 দিনের মধ্যে এই রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশের প্রতিবাদ থেকে কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত। বদিউল আলম মজুমদার, আমার ধারণা যে মানে যদি সুযোগ থাকতো, মানে কল্পনা দিয়ে আমরা যদি ধরি যে আওয়ামী লীগও যদি আজকে এই সবাই আসতে পারতো। রিকশাওয়ালারা, ব্যাটারি চালিত রিকশাওয়ালারা বাংলাদেশে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহেতুক্কুর করে নিয়ে আছে, এটা বন্ধ করে দিতে হবে। কারণ কি? এটা বিপজ্জনক, এটা অ্যাক্সিডেন্ট করে। তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায়? আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে যে এইটাকে তুলনামূলক নিরাপদ যানে রূপান্তরিত করতে পারবে? কিছু হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে? এত মানুষ এটা চালায়, তাদের পেট চলে, তাদের পরিবার আছে, তারা খাবে কি? তারা কি করবে? আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই। হকার উচ্ছেদ করো, বস্তি উচ্ছেদ করো, ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো, যেখানে গরিব সেখানে জুলুম। কি মহা যন্ত্রণা রে ভাই। বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি, সবচেয়ে বেশি? জানেন? জানা আছে 2023 সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, 2031টা। মোটরসাইকেল তো কন্ট্রোল বেশি। আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত রিক্সা কন্ট্রোল কম, তো মোটরসাইকেলে কন্ট্রোল বেশি, ওখানে কেন অ্যাক্সিডেন্ট হয়? তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে? অ্যাক্সিডেন্ট করে, এটাই যদি যুক্তি হয় তাহলে তো মোটরসাইকেল আগে তুলে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে, সেটার দিকে নজর দিই। কিছু হইলেই বন্ধ, তুলে দাও, এটা ঠিক না, এটা করবেন না। আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ পড়ে শোনাই। ভাই, একটা কথা বলার ছিল, জানি আপনি আমার SMS দেখবেন কিনা জানি না, তবে আশা রাখি অবশ্যই দেখবেন। হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয়, এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে। পরিবার নিয়ে কই যাবো? ঘরে খাবার নাই, টাকা নাই। আমি একজন শিক্ষিত বেকার ভাই, এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি, আর পারতেছি না। এ বিষয় নিয়ে কেউ কথা বলে না। একটা কথা সবাইকে বলি, উপদেশ হিসাবে নেন, পরামর্শ হিসাবে নেন, যে হিসাবেই নেন না কেন, একটা জিনিস মাইনে চললে আপনার ভুল কম হবে। দেখেন, আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না। আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, টাকা পয়সা আছে, এই সব কিছুই আপনার নিজের কারিশমায় আসে নাই। আপনি ভাগ্যবান, কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন। আপনারে শক্তি দেয় শক্তিদাতা। সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন? সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে, দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন। আপনার চেয়ে যে দুর্বল, আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন। সেলস প্রফেশনে একটা কথা আছে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট। দরিদ্র যা বলবে, যা চাইবে, যেভাবে চাইবে, সেটার পক্ষে আমি থাকি। আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না। আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে, কি খায়, তাদের জীবন কেমন? আসেন একটু শুনি। বেশি খেতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাচ্চাকে। ওই কম বেশ করে 1 কেজি আধা কেজি আলু আনে
মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে। 3 বেলা খাওয়া হয় না, 3 বেলাতে এক বেলা আটা খাওয়া লাগে, এক বেলা চাল ভাজে খেতে লাগে, এক বেলা ভাত খাওয়া লাগে। আলু আছে, ডাল আছে, 12 জাতের সবজি আছে, এটা দিয়ে পাক করি। মাংস টাংস খাওয়া হয় না। কিস্তিওয়ালা যখন আমরা 10,000 তুলি, তবে না খাইও কিন্তু 10,000 টাকা সপ্তাহের বোঝে কত কিস্তি আসে যেটা দিতে হয়। সিলেটের চা শ্রমিকেরা, এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে, তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না, তাদের উপার্জনের উপায়কে কেড়ে নেওয়ার কোনো নৈতিক অধিকার কারো আছে? হাইকোর্টের আছে? নাই। আরে চা বাগানের মালিকদের বলি ভাই, আপনারা একটা জবর কিসিমের মানুষ রে ভাই, এইভাবে শ্রমিকদের শোষণ করেন। 3 বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই। আপনাদের কপাল ভালো আমি দেশে নাই। দেশে থাকলে আপনার ওই চা বাগান কেড়ে নিতাম, কেড়ে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম। এখনো সময় আছে, এইদিকে নজর দেন। কিভাবে করবেন সরকারের সাথে আলাপ করেন, শ্রম মন্ত্রণালয়ের সাথে আলাপ করেন। এই জিনিস চলবে না, বলে দিলাম কলে। ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক, কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না, পিরিয়ড। এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি। বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে পারবো, বাংলাদেশকে কিভাবে একটা রিব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের ওসিলায়। আসেন সেটা নিয়ে কথা বলি। প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে, অনেক সমাধান। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এলো? তাহলে আসেন দেখি। আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়ায় একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্তের দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো। এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এই কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম। এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই। আমাদের আমদানি টামদানি করতে হয় না। কিন্তু দুনিয়ার কি অবস্থা? সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি, সাপ্লাই কত? 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে। আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো। কিভাবে আসেন দেখি। আমরা আগামী 16 জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল, সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত যখন হাসিনা পলাইলো, সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে। একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি। আমরা কম করে হইল
3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে। সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24-এর বীর যোদ্ধার শহীদদের সাথে। সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে। সেই মহাজীবন, যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিচ্ছে, যে মহাজীবন বিপ্লবের মাঠে, বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে, জীবন দিছে, আহত হয়েছে। একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে। এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও। আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি, সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও, ক্রায়োপ্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও। এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ ভরে এই কাজটা করে দেওয়ার জন্য, কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই, এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য। আমাদের তরুণদের একটা চেক আপ হয়ে যাবে, কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক আপ করতে হয় ম্যান্ডেটরি। কি HIV, সিফিলিস, হেপাটাইটিস সি আর বি এর টেস্ট হবে। বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে। অবশ্য ছাত্রলীগের খাইস্টাগুলো ধরা খাবে। ডাক্তার এসে কবে এই এদিক আসো, সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব, কবে তোমার তো সিফিলিস, তুমি ছাত্রলীগ করো। হ্যাঁ ভাইরা দেখেন সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরার সময়ের। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিছি 1 বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে। শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এটা পত্রিকায় ফিচার লেখা হবে। সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে? আমার অনুমান করবে না। 2টা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে। স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকে। করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো, আমি তো খুশি, আপনারাও খুশি। না করলেও অসুবিধা নাই। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো, ওইটাই আমার লাভ। তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা। ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার, যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। রিক্সাওয়ালারা, যা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা বাংলাদেশে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে যে প্রতি বিপ্লব হবে, আবার বিপ্লব হবে বাংলাদেশে। তাই আমার মনে হচ্ছে যে আপনারা যারা রাজনীতি ন্যূনতম বুঝেন এবং বোঝার চেষ্টা করেন, আপনারা যদি দেখেন বাংলাদেশে যেই বর্তমানে এই ইউনূস সরকারের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক ইউনূসের বিরুদ্ধে মানুষ যেইভাবে ফুঁসে উঠেছে, মানে মানুষের মনে যেই জ্বালা, যে যন্ত্রণা এবং মানুষের মনে যেভাবে মানুষ প্রতিদিন মানুষ যেভাবে ফুঁসে উঠছে, শুধু একটু যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে প্রতি বিপ্লব কেন আর বিপ্লব কেন, এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে। তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন
যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা চান না যে এই ইনুস, এই সৎকর মহাজন ইনুস এবং ফ্যাসিস্ট স্বৈরশাসক ইনুস এই দেশটাকে ধ্বংস করে দেখ, গড়ে গড়ে প্রস্তুতি নিন, প্রস্তুতি নিয়ে রাখুন, রাজপথে নেমে পড়ুন। ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন। প্রতি বিপ্লবের যত অনুষঙ্গ আছে সবকিছু এখন বিদ্যমান। আপনি দেখেন কোনো মানুষ আজকে শান্তিতে নেই। এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি 100% বলেন প্রাণ, তার মধ্যে ইনুসের প্রাণ এখন মাত্র 5%-এর নিচে। তার অবস্থান এখন বাংলাদেশে বেঁচে থাকার অবস্থা এখন 5%-এর নিচে নেমে এসেছে। 95% হি হ্যাজ গন। সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছেটা কি? সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে, আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে প্রকাশ্যে বল, এগুলো প্রকাশ্যেই হয়, এগুলো গোপন হয় না, চুরি করে হয় না। হি হ্যাজ গন অলরেডি। 95% তার অবস্থা শেষ। মানুষ এখন বাঁচতে পারছে না, মানুষ দুবেলা ভাত খাইতে পারছে না, মানুষের জীবন জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এভরিথিং ফিনিশ। তাই মানুষ এখন তাকে কোন সময় বিদায় দিবে সেই জন্য মানুষ প্রতি বিপ্লব করার জন্য বা কারো নেতৃত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে। মানুষ এখন বিএনপিকেও বিশ্বাস করছে না, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে তাল বাহানা করছে, তাল মিলিয়ে চলছে। সো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে। এই ইনুসের হাত থেকে, ইনুস নৌকা, বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন, ইনুস সমুদ্রের মাঝখানে নৌকাকে ডুবিয়ে দিয়েছে। কেউ এখন এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে, আমাদের লোকজনের, বাংলাদেশের লোকজনের, জনগণের প্রস্তুতি থাকতে হবে। আপনি দেখেন এই যে রিক্সা চালকরা আজকে বক্তব্য দিয়ে বলেছে, সমাবেশ করে বলেছে তারা প্রতি বিপ্লব করবে, তারা ফুঁসে উঠেছে। গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পরা, গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশে সব জায়গায় আন্দোলন করছে, তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে, সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না। সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে, যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে, তারা যদি ইনুস যে ফন্দি করেছে, ইনুস যে ফাঁদ পেতেছে, তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে, মিয়ানমারের মতো ঘটনা হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে। সেনাবাহিনীর মান, সম্মান, ইজ্জত দুলোই মিশে যাবে। মানুষ সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়বে। তো সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এত বোকা না, বাংলাদেশ সেনাবাহিনীটা বুঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে, ইনুসকে আর সমর্থন করবে না। শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব, দরকার হচ্ছে এখন আমাদের রাজপথে অবস্থান। আপনি আন্তর্জাতিক বিষয় পরে আসেন, আগে আমাদের রাজপথ দরকার। এই গার্মেন্টস শ্রমিকরা আপনার জন্য রাস্তায় নেমে আসবে, রিক্সাওয়ালার অলরেডি রাস্তায় নেমে আসছে, গার্মেন্টস শ্রমিকরা অলরেডি রাস্তায় নেমে আসছে। আর কি চান আপনি? এই যে চাকরির দাবিতে যারা বয়স 35 করার জন্য যারা আন্দোলন করেছিল, তাদের উপরে হামলা করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, তারা রাস্তায় নেমে আসছে। এই যে আনসারদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোর গ্যাং ছেলেবেলারা যেভাবে আনসারদেরকে পিটিয়েছে, তারা ফুঁসে উঠেছে, তারা যে কোনো সময় তারা রাস্তায় নেমে আসবে। ওটা বুঝেছেন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এই যে পুলিশ নির্বিচারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কোঠা বিরোধী আন্দোলনের যে 5 তারিখে নির্বিচারে পুলিশ হত্যা করেছে, অন্তঃসত্ত্বা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। এই প্রতিশোধ তাদের ভিতরে দাও ধাও করে, প্রত্যেকটা পুলিশ সদস্যের উপরে দাও ধাও করে প্রতিশোধ চলছে। আপনি জানেন পুলিশ শুধু সময়ের অপেক্ষায়, প্রত্যেকটা পুলিশ শুধু সময়ের অপেক্ষা। তারা তাদের যে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে, তারা সেটা নিতে পারছে না, তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তারা তো বেঈমান না, তারা তো মানুষ। তাদের চোখের সামনে তাদের ভাইদেরকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের থানাগুলো ভেঙে চুরে লুটপাট করে সবগুলো অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গিরা সবকিছু করেছে, তারা বলতে পারছে না। কিন্তু পুলিশ একটা সাপোর্ট লাগবে, পুলিশকে সেই নেতৃত্বটা দিতে হবে। তো সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে, একটা বিপ্লব, প্রতি বিপ্লবের এই ইনুস সরকারকে হটানোর জন্য একটা প্রতি বিপ্লবের মনোভাব দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রেডি, সবকিছু পুরা মাঠ রেডি। তিতুমির কলেজের ছাত্ররা, ঢাকা কলেজের ছাত্ররা, তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদেরকে সেনাবাহিনী পিটিয়েছে। এদেশের মানুষের সেনাবাহিনীকে ধিক্কার জানিয়েছে।
যে আপনাদের কি কাজ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পিটানো আর ইউনুসকে সৎকুর ইউনুসকে পাহারা দেওয়া আপনাদের কাজ? এদেশের জনগণ সেটা ভালোভাবে নেয় নাই, সেনাবাহিনী সেটা অনুধাবন করতে পেরেছে। আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ আজকে তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে শঙ্কিত। তাদের হবেটা কি? যাদের ব্যবসা আছে, ব্যবসাগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, মানুষ আজকে ফুঁসে উঠছে। তাই আমাদেরকে যেটা করতে হবে যে এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতির বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না। তাই এখনই সময় এটা প্রতিবিপ্লবের, এখনই সময় এই সৎকুর মহাজন ইউনুসকে বিতাড়িত করার। আন্তর্জাতিকভাবে তার অবস্থান ফিনিশ। আমাদের সাউথ এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়া একটি ভাইটাল রোল প্লে করে। ইন্ডিয়া জীবন প্রাণ দিয়ে চাচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদের উত্থান না হয়, ইউনুস যেন থাকতে না পারে। তাহলে ইন্ডিয়া চাচ্ছে ওইদিক ইউনুসের যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তার বন্ধু ছিল হিলারি ক্লিন্টন, তার দল পরাজিত হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথেই তার কপালে আমাদের লোকাল ভাষার লড়া দশা যেটাকে বলে সেটা তার কপালে শুরু হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? আমাদের করণীয় কি? আন্তর্জাতিকভাবে ইউনুস ফিনিশ। লোকালি জনগণের কাছে এই ফ্যাসিস্ট ইউনুস ফিনিশ, তাকে কেউ চায় না। এখন আমাদের যে আন্দোলন ডাক দিবে, যেমন যেটা করা হয়েছিল, যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল আর বিএনপি জামাত এই কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছিল, ঢুকে পড়ে বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করে এই ভাঙচুর চালিয়েছিল, অগ্নি সন্ত্রাস করেছিল। 5ই আগস্ট সন্ত্রাস করেছিল, আমি এটাকে কোনো বিপ্লব বলবো না, সন্ত্রাস করেছিল। তাই এখন আমাদের উচিত হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, সকলের, আমাদের রিক্সা চালক আন্দোলন হোক আর যে আন্দোলন হোক, সব মানুষ রাস্তায় নেমে আসতে হবে তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের সাথে নেমে আসতে হবে। আর সাথে সাথে একটা এমন জিনিস কিন্তু আমি একটা বলি, যে আমি বারবার বলেছি, লগি বইটা কিন্তু তৈরি করে রাখতে হবে। সব জায়গায় ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন, প্রস্তুতি নিন এবং সমস্যার যে কোনো সময় যে কোনো আন্দোলন থেকে, সেটা রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, যে কোনো একটা আন্দোলন থেকে তার পতন নিশ্চিত। সে দেশ ছেড়ে পালাবে। বাট আমি যে কথাটি বারবার আগেও বলেছি, এখনো বলছি, পালাতে দেওয়া যাবে না। পাহারা বসান, এয়ারপোর্টে পাহারা বসান। এয়ারপোর্ট, বিমানবন্দর, থানা, সকল নেতৃবৃন্দদেরকে আমি বলবো একটা লোকে যেন পালাতে না পারে। শ্রমিক লীগের যারা বিমানবন্দরে আছেন তাদেরকে বলবো একজনও যেন পালাতে না পারে। বিভিন্ন বাংলাদেশের বর্ডারে যেসব আমাদের ইউনিটগুলো আছে তাদেরকে বলবো পাহারা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, একজনও যেন পালাতে না পারে। বিচার এদের জীবন শেষ, শেষ, এই সরকার শেষ। সরকার আমি মনে করি না আছে, ফিনিশ। যে কদিন থাকবে জোর করে সেনাবাহিনী ব্যবহার করে থাকবে, তাদের অবস্থান বাংলাদেশে ফিনিশ। এখন আমাদের যে কোনো আন্দোলনের মধ্যে, আজকে যে আন্দোলন হচ্ছে, রিক্সা শ্রমিকদের আন্দোলন হচ্ছে, ব্যাটারি রিক্সা চালকদের আন্দোলন, এই আন্দোলনে আমাদের উচিত ছিল সব মানুষ নেমে পড়া। আগামীকালকে ওরা নামবে, বাংলাদেশে রিক্সা চালকরা নামবে, আগামীকালকেও তারা রাজপথে থাকবে, আন্দোলনে থাকবে। এই আন্দোলনে আমাদের সকল লোকের, ঢাকা শহর লুকারণ্য করে দিতে হবে। ঢাকা শহর রাজপথ কালকে আমাদের দখলে থাকতে হবে। প্রত্যেকটি আন্দোলনে আমাদের থাকতে হবে। ওইদিকে হিন্দুরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন বিভাগগুলো মহাসমাবেশ করে বেড়াচ্ছে, ওখানে লাখ লাখ লোক হচ্ছে। তার মানে কি আপনারা কি এখনো বোঝার বাকি আছে? কিসের জন্য বসে আছেন? প্রস্তুতি নিন।
প্রস্তুতি নিন, এখনই প্রস্তুতি নিন। ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে, ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে রিপোর্টগুলো আসছে বলা হচ্ছে অটোরিকশা ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনা বেড়েছে, তাই তো? আপনারা যদি দেখেন, আমরা বলেছি এই সময়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই গত 1 বছরে যেই পরিমাণ দুর্ঘটনা ঘটেছে তার প্রায় 34 বার দুর্ঘটনা ঘটিয়েছে মোটরসাইকেলকে অবৈধ ঘোষণা করা হচ্ছে বা বন্ধ ঘোষণা করা হচ্ছে, বলা হচ্ছে না। কারণ কি? কারণ এই মোটরসাইকেল বাংলাদেশে আমদানি হওয়া বা এখানকার যে ব্যবসা, সেই ব্যবসার সাথে বিশাল বিশাল কোম্পানি, বড় লোকরা যুক্ত, তাই তারা এটাকে বন্ধ করার কথা বলতে পারে না। আজকে আমরা শ্রমিকদের দেখেছি কিভাবে করে লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা বলতে চাই যে আপনারা যদি খাবারের সন্ধান দিতে না পারেন, আপনারা যদি শ্রমিকের কাজ দিতে না পারেন, তাহলে আপনারা কোনোভাবেই তারা নিজেরা যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থাকে আপনারা উচ্ছেদ করতে পারেন না। আমরা সরকারকে বলতে চাই, কাজ দেওয়ার মুরত নেই, কিন্তু ঘুষের সেজেছেন আপনারা। বাংলাদেশের একজন মানুষকে যতদিন পর্যন্ত কাজের আওতায় নিয়ে আসতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো উচ্ছেদ চলবে না। 5 তারিখের পরে সাভারে আমাদের 5 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এটি কেন হয় সেটির জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, এদেশের ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে। আপনাদের সাথে আমরা প্রয়োজন হবে আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে শুধু ছাত্ররা, ছাত্র শ্রমিক আপামর জনতার অংশগ্রহণ ছিল, সেখানে রিক্সা শ্রমিকের অংশগ্রহণ ছিল। সংগ্রামী বন্ধুরা, এই জুলাই গণ অভ্যুত্থানে রিক্সা শ্রমিকের জীবন দিয়েছে। ফলে আজকে আমরা লক্ষ্য করছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, সেই দাবির দিকে তাদের নজর নাই। ওই যে ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না। যারা লুটপাটকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। যারা বিদেশে অর্থ পাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক, আজকে রিক্সা শ্রমিক, এই শ্রমজীবী মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এদেশের যে 95% মানুষ, যারা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থ যদি না দেখেন, তাদের জন্য প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন, তাহলে এই শ্রমজীবী মানুষ আগামী দিনে তাদের শ্রমজীবী মানুষের যে শোষণ মুক্তি লড়াই, সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণ অভ্যুত্থানের আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের এই সমাবেশ আজকে খুব বড় করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্যটা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা গত 3 দিন যাবত যে দৃশ্যটা দেখলাম, আমাদের এই কর্মসূচি ডিক্লেয়ার করার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায়, আপনারা শুনেছেন, আমাদের শ্যামপুর, কদমতলী, গেন্ডারিয়া থেকে শুরু করে কামরাঙ্গীচর, বিভিন্ন এলাকায়, মোহাম্মদপুর, মিরপুর, বিভিন্ন এলাকায় আমরা দেখলাম সেখানে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি সেখানে গ্যারেজগুলোকে আটকে রাখা হয়েছে, আমাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে। আমরা বলতে চাই, কারা এই হামলা পরিচালনা করেছে আমরা আজকে দেশবাসীর কাছে জানতে চাই। আমরা কারোর নাম বলতে চাই না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এই কাজটি কারা করলো, এই ধরনের উস্কানি কারা সৃষ্টি করলো, কারা আমার শ্রমিকের বুকে লাথি মারলো, আজকে সেটা আমাদেরকে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ করতে প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন অটোরিকশা চালকরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হব স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, এই মুহূর্তে প্রেস ক্লাবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? অটোরিকশা চালকরা কি কি দাবিতে বিক্ষোভ করছেন, তারা কি চান আসলে, বিস্তারিত জানাবেন। এই অটোরিকশা চালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে
শুরু করেছেন। আপনি জানেন যে গত মঙ্গলবারে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পর 3 দিনের মধ্যে এই রাজধানীতে অটো রিক্সা চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশের প্রতিবাদ থেকেই কিন্তু আসলে তারা এই বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই অটো রিক্সা চালকরা তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি রাজধানী থেকে এই মুহূর্তে মোহাম্মদপুর এবং রায়ের বাজার এলাকা থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে। তারা দাবি করছেন যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের হাইকোর্টের যে আদেশ সেটি প্রত্যাহার করতে হবে, পাশাপাশি বিআরটি কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে এমনটা তারা দাবি করছেন। পাশাপাশি তারা দাবি করছেন যে এই এত সংখ্যক মানুষ সারা বাংলাদেশেই যে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের আসলে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ব্যাপকভাবে তারা আর্থিক সংকটে পড়বে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। এর জন্য তারা আসলে এই হাইকোর্টের কাছে আবারও দাবি করছেন যে এটি প্রত্যাহার করা হোক, অর্থাৎ হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করা হোক। তো এই মুহূর্তে আসলে লোক সংখ্যা যদিও কম থাকছে, আমরা আসার পরেই যতটুকু জানতে পারছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ মোহাম্মদপুর, রায়ের বাজার সহ জুরাইন, মিরপুর এলাকা থেকেও লোকজন এখানে আসবে এবং ধীরে ধীরে আসতেও শুরু করেছে। তারা ট্রাকে করে হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছে। তবে একটি বিষয় বলতে হয়, এই আজকের এই কর্মসূচি ঘিরে অর্থাৎ রিক্সা শ্রমিকদের এই কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এখানে ঢুকি অর্থাৎ হাইকোর্টের সামনে থেকে শুরু করে প্রেস ক্লাবের চতুর সাইডে কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে, অর্থাৎ পুলিশের এবং অন্যান্য যে সংস্থার সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এমনটা আমরা দেখতে পেরেছি। তারা আসলে বলছেন যে ড্রাইভিং লাইসেন্স, এই অটোর আসলে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং পাশাপাশি বিভিন্ন দাবি তাদের রয়েছে। তো তারা আসলে এই প্রেস ক্লাবের সামনের সড়ক প্রায় অনেকটাই অবরোধ করে ফেলেছেন, যদিও অনেক হালকাভাবে এখান থেকে পরিবহন চলাচল করছে। তবে যেভাবে অটো চালকরা এখানে আসা শুরু করেছেন তাতে মনে হচ্ছে যে এই সড়কটি কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্লক হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে আসলে বাসে করে, ট্রাকে করে এবং এমনকি হেঁটে এই অটোর ড্রাইভাররা উপস্থিত হচ্ছেন। আপনি জানেন যে গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশ দেয়, রাজধানীতে এই অটো রিক্সা বন্ধ করার একটা নির্দেশনা দেওয়া হয়। তারপরে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং আজকে রোববার প্রথম কর্মদিবস। যদিও রাজধানীতে আজকে পরিবহনের ব্যাপক চাপ আমরা দেখতে পেয়েছি, তবে এর কারণে হয়তোবা বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবের আশেপাশের এলাকায় হয়তো যানজটের সৃষ্টি হতে পারে এমনটি আমরা লক্ষ্য করতে পারছি। তো সব মিলিয়ে এখনো আসলে রিক্সা চালকরা এখানে উপস্থিত, অটো চালক যারা রয়েছেন তারা এখানে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন। যদিও তাদের 11টা থেকে এই সূচি ঘোষণা করা হয়েছিল, তবে তারা আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের মূল যে কর্মসূচি অর্থাৎ স্লোগান দিয়ে তারা এখানে উপস্থিত থাকবেন, এটি হয়তো শুরু হবে। তো তাসফিয়া, এই ছিল আমার কাছে এই প্রেস ক্লাবের সামনে থেকে অটো রিক্সা চালকদের কর্মসূচির সর্বশেষ অবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত। বদিউল আলম মজুমদার, আমার ধারণা যে মানে যদি সুযোগ থাকতো, মানে কল্পনা দিয়ে আমরা যদি ধরি যে আওয়ামী লীগও যদি আজকের এই সভায় আসতে পারতো, নির্বাচন কমিশনের এই বৈঠকে, যেটা বদিউল আলম মজুমদারের নেতৃত্বে সংস্কার কমিশন, সেই কমিশন তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করছে। তো সেখানে সবাই একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে। তো আওয়ামী লীগও যদি আসতে পারতো, সুযোগ যদি থাকতো, তারা যদি এই মানে আকামটা না করে ভাগতো, তাহলে কিন্তু আওয়ামী লীগও কিন্তু আমার ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বহাল চাইতো। কেননা তারা ভালো করেই জানে যে তাদেরকে যদি এখনো বলা হয়, আমি বিশ্বাস করি, মানে সবই কিন্তু এটা কল্পনা করে বলছি, পারসেপশন, এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন সামনে হওয়া উচিত নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারা বলবে যে না না, আমরা দলীয় সরকার ছিলাম তো অন্যরকম, আমরা ছিলাম নিরপেক্ষ, সুতরাং আমাদের অধীনে হইতে পারতো। কিন্তু এখন তো আর অন্য কোনো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে বিশ্বাস করা যাবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একমাত্র উপায়। তারাও বলতো, যে ফর্মই হোক না কেন, ঘুরাই ফিরায় তারাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো। যাই হোক, আজকে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক প্রতিনিধি যা এসেছিলেন, সেখানে সবাই তারা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছে। দেখেন, আওয়ামী লীগ আমলেও
হাবিবুল আওয়াল, এটা যদি এই লোকটা যদি একটু মানে একটু সাহস নিত, যদি গার্ডস যদি থাকতো, তাহলে কিন্তু তার সময়ও সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছে যে দলীয় সরকার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, নানাভাবে কিন্তু ব্যক্ত করেছে। সেন্টিমেন্টটা তো বুঝতে পারে যে বাংলাদেশের সুশীল সমাজ কোনোদিনও ওই পা চাটায় কিছু সুশীল ছাড়া বাকি সবাই কিন্তু ওভারঅল বলবে যে ইয়েস, তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র উপায়। এখনো কিন্তু দেখেন বলতে পারতো, বিএনপি বলতে পারতো জিত করে যে ঠিক আছে, আওয়ামী লীগ যেটা করে গেছে ওইটাই থাকুক, পরে আমরা বিবেচনা করব। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আনতে হয় আমরা আনবো, এই কথা কিন্তু বলতে পারতো, কিন্তু না, তারা জানে এটা বলা মানেই হচ্ছে সেন্টিমেন্টের বিরুদ্ধে। সুতরাং তারা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে, তারাও কিন্তু এখন একমত যে তত্ত্বাবধায়ক সরকার বিধান আনা উচিত। বরং তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধানটা এনে নির্বাচনটা দিয়ে বাকি সংস্কারগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করুক। এটা নিয়ে একটা বিতর্ক আছে, যাক এই প্রসঙ্গে আর গেলাম না। এখানে বদিউল আলম বলছেন যে আগের নির্বাচন কমিশন যেভাবে বিতর্কিত, কলঙ্কজনক এবং পাতানো নির্বাচন করেছে 3টা কমিশন, তাতে প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। তাদের বিচার হওয়া উচিত যে তারা কিভাবে এই নির্বাচনটার সার্টিফিকেট দিলেন। তারা তো রিভোল্ট করতে পারতেন, তারা তো বলতে পারতেন যেন আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচন হয়নি না, কিন্তু সেটা করেনি। ওই নুরুল হুদা, আওয়াল এবং তার আগের যে কমিশন ছিল, ঠিক এই মুহূর্তে নামটা আমার মাথায় আসছে না, 3 কমিশনই একেবারে তাদের আসলেই মানে আসামি হওয়া উচিত। বড় ধরনের বাংলাদেশের গণতন্ত্রের বড় ধরনের সর্বনাশ ঘটে গেছে এরা। যদিও এই পুরো ব্যবস্থাপনার মূল আসামি আমি বলবো যে আওয়ামী লীগ এই গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং এটা তাদের হয়তো স্বভাবজাত চরিত্র। দেখেন বাংলাদেশে কত দুর্ভাগ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 3.5 বছরের মাথায় পুরো গণতান্ত্রিক সিস্টেমটা নস্যাৎ করে দিয়ে তারা একদলীয় বাকশাল করে ফেললো। একদলীয় বাকশাল করলে আর গণতন্ত্র থাকে? এরাই নাকি আবার গণতন্ত্রের নাকি মানুষ কন্যা। যেই দল তাদের মূল জন্মদাতা বলে, জাতির জনক বলে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে নিজে হাতে এই কফিন দিয়ে গেছে, মানে কফিনে পেরেক দিয়েছে, গণতন্ত্রের কফিনে পেরেক ঠুকেছে, নিজের দলের নাম পর্যন্ত বিলুপ্ত করে দিছে, বাকশাল করছে। তো এখন দুর্ভাগ্য, এদের ইতিহাসে আসলে গণতন্ত্র নাই। এরা হলো মানে আর যাই থাক না কেন সব আছে, সন্ত্রাসবাদ আছে, ফ্যাসিবাদ আছে, যত আকাম কুকাম লুটপাট পাচার সব আছে, কিন্তু যেটা জিনিসটা নাই সেটা হচ্ছে গণতন্ত্র আর সুষ্ঠু ভোট। গণতন্ত্র নেই, এটা শেখ মুজিব দেখা গেছে। আর বাংলাদেশে কোনো স্বাধীন নির্বাচন হওয়া উচিত না, সেটা দেখাই দিয়ে গেছে তার কন্যা শেখ হাসিনা। এটা মানতে হবে, আপনার কষ্ট লাগতে পারে, এটাই সত্য। তো যাই হোক, এখন এই এদের দাবিও আসছে যে এই 3 কমিশনের বিচার থাকতে হবে। আচ্ছা, নারীদের ব্যাপারে কি হবে? এই যে নারীরা কি এই গোলাপ ফুল মানে টবের গোলাপ ফুল হবে নাকি সত্যিকারের গোলাপ ফুল হবে? সেটার জন্য নির্বাচন করতে হবে সরাসরি। নারীদের জন্য থাকুক, ওই আলাদা ব্যালট পেপার থাকুক, সেখানে নারী প্রতিনিধিরা থাকুক, তারা দ্বারা নির্বাচন করুক। ওই যে সংরক্ষিত নারীরা ভিক্ষার জন্য ছুটবে, যে এই লাইন আমরা দেখলাম ওই ধানমন্ডিতে, আমি মনে করি যে এই সংরক্ষিত আসন দিয়ে নারীদেরকে আরো অবমাননা করা, তাদেরকে আরো শৃঙ্খলিত করা, তারা যে পুরুষদের সমান না সেটা প্রমাণ করা। আমার মনে হয় স্বাধীনতার এত বছর পর এসে এখন নারীদের সরাসরি নির্বাচনে দাঁড়ানো উচিত। আমরা নারীদের বীরত্ব দেখলাম তো সেই গণঅভ্যুত্থানের সময়, যে নারীদের এখনো পলাইছে মুদির বউ পলাইছে, সি হাসিনা, লজ্জায় বাঁচি না। একটা ছাত্রী একা, সে কতভাবে ক্ষুব্ধ, সে নিজে স্লোগান দিতে আসছে, দেখিনি আমরা? দেখেন ভাইরাল এটা। তারপর আরো অনেকেই আছে, আমি আর নাম বললাম না আর কি, অসাধারণ তাদের যে পেছানোর আর কোনো সুযোগই নেই, আর সম্ভব না। সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ। আমরা অবশ্যই মর্যাদার সাথে মৃত্যুকে বরণ করব। এই কণ্ঠগুলো এখনো ভাসে দর্শক, আমি দেখি মাঝে। এই নারীরা কেন সংরক্ষিত আসনে প্রার্থী হবেন? প্রত্যক্ষ সরাসরি ভোট হবে।
তাদের আত্মমর্যাদা বাড়বে, আত্মবিশ্বাসটা বাড়বে। সেটা আমি মনে করি যে বদিউল আলম মজুমদার সঠিক কথা বলেছেন এবং এই প্রস্তাবটা ওনার করা উচিত, এবং আমি মনে করি নারীরাও এটা অভিনন্দন জানাবে। যাই হোক, রাষ্ট্রপতি নির্বাচনটাও সরাসরি হওয়া উচিত। রাষ্ট্রপতি ওই পুতুল রাষ্ট্রপতির দরকার নেই, তাহলে এই পদটাই আমার মনে হয় বিলুপ্ত করে দেওয়া উচিত, যে ওই যা সই করে পাঠাবে উনি স্বাক্ষর করবে। কেন? ওনার নিজস্ব কিছু ক্ষমতা থাকবে না কেন? চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আমার মনে হয় যে এটার ব্যাপারেও করা উচিত। আর না ভোটের ব্যাপারটা বলছে, আমার এ না হলে আমি না ভোট দেবো কিন্তু আমি বলবো যে না, সেইটাও থাকার ব্যাপারে সবাই একমত হচ্ছে। যাক, আমার ধারণা যে ভালো ভালো প্রস্তাব আসছে, এগুলি সংযুক্ত করে একটা আমূল পরিবর্তন সবাই প্রত্যাশা করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।